নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। আমাদের আজকের গল্প আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিকের অলৌকিক গল্পের থেকে একটি। গল্পের নাম নিশি ডাক। হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গাতান্ত্রিককে সবাই এক ডাকে চেনে। নাম করা তান্ত্রিক, কিন্তু ভয়ানক গাঁজাখোর। শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে। দিনে থাকে শ্মশানকালীর মন্দিরে, বহু মানুষ ভিড় করে। শোনা যায় বহু মানুষের বহু উপকার সে নাকি করে দিয়েছে। নরুডোমের বিধবা বউ কালী তার সেবা করে। শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে। প্রতি অমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলা কাঠের চিতার পাশে যজ্ঞ করতে। তখন তার মূর্তিই অন্যরকম। তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না। লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে। আমার সাথে তার খুব ভাব, কারণ আমি তার গল্পের শ্রোতা। শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকে গল্প শুনতে যাই। বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প। সেদিন আমাকে কথায় কথায় বলল, রাতে নিশি ডাকে জানিস? আমি বললাম, শুনেছি, তবে বিশ্বাস হয় না। তোর বিশ্বাসে কিছু আসে যায় না। তবে বলি শোন, মাঝরাতে যদি কেউ ডাকে, এক ডাকে সাড়া দিবি না, পরিচিতের গলা হলেও না। আমি বোকার মতো বলে ফেললাম, কেন সাড়া দেব না? কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয়। আমি কৌতূহলী চোখে গঙ্গাতান্ত্রিকের দিকে তাকালাম। সে বলল, শোন তবে, তোকে আজ একটা ঘটনা বলি। আমার বাবা তারাতান্ত্রিক পাঠানখালীর একজন বড় তান্ত্রিক ছিলেন। আমাদের বাড়িতে তারা মায়ের মন্দির আছে। বাবা তারা মায়ের উপাসক। বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে। বাবা সবাইকে বিধান দেন। উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে। ছোটবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরের কাজকর্ম করতাম। একদিন বাবা আমায় ডেকে বললেন, দেখ গঙ্গা, আমাকে কামাখ্যা মা ডাকছে। আমাকে একবার গৌহাটি যেতে হবে। তুই সেই সময়টা মাকে দেখাশোনা করবি। দেখবি যাতে মায়ের সেবার কোনো ত্রুটি না হয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে গেলেন কামাখ্যায়। আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম। একদিন এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির। আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার ওপর খুব প্রীত হলেন। আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম। একদিন মহারাজ আমাকে বললেন, কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি। তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে। কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না। তাই এখানে কয়েকদিন আমি থাকবো। তুই গ্রামের সব লোকেদের বলে দে, মাঝরাতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম। তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেজয়কে নিশি ডাকলো। সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল। পরদিন সকালে আর তাকে দেখা গেল না। তার বুড়ি মা বলল, রাতে নাকি মাঝরাতে কেউ নাকি তার নাম ধরে 3 বার ডেকেছিল। জন্মেজয়ের খোঁজে চারদিকে তোলপাড় শুরু হলো। এদিকে আমার বাবাও কামাখ্যা মায়ের দর্শন করে ফিরে এলেন। সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবাকে মহারাজ বললেন, তোর বেটা খুব ভালো যোগী হবে বয়সকালে, তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে আর অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। বাবা বললেন, তা নয় হবে, কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না। মহারাজ বললেন, এটার জন্যই তো তোর অপেক্ষায় বসে আছি। এটা আমার একার কাজ না। আজ অমাবস্যা। আজ রাত্রে তুই আর আমি একসাথে পূজায় বসে মায়ের কাছে জানতে চাইবো ব্যাপারটা। এরপর রাত 12টায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলেন। সারা রাত ধরে যজ্ঞ চলল। ভোরে স্নান সেরে মন্দির থেকে ফিরলেন বাবা আর মহারাজ। দুজনের চোখ একদম রক্তের মতো লাল। বাবার সাধু মহারাজ আমাকে বললেন, বিকালে গ্রামের সবাইকে বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য। এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে এলাম। এরপর বিকেলে সবাই এসে বাবার সামনে দাঁড়ালো মন্দিরে। বাবা সবাইকে বললেন, শোনো তোমরা, জন্মেজয়কে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে। কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপর রেখেছে। এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে গেল।
এইভাবে খোঁজাখুঁজি করে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু জন্মেজয়ের কোনো খবর পাওয়া গেল না। আমাদের গ্রামেরই ছেলে সদুচরণের শ্বশুর বাড়ি হেড়ে ভাঙা। বউকে সেখানে দিয়ে গ্রামে ফিরছিল সদুচরণ। ওর বউয়ের নাকি বাচ্চা হবে। কাটাখালির বীরের পাড়ে একটা বড় মাঠ, মাঠের এক কোণে একটা বড় বট গাছ। প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসলো সদুচরণ। গ্রামে আরো দু একজন তার মতো এখানে বসে জিরোচ্ছিল। এরপর সবাই মিলে খোশ গল্পে মশগুল হয়ে পড়ল। এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়লো। সবাই জিজ্ঞেস করলো, কি পড়লো গো? মাথায় হাত দিয়ে সে বলল, জলের মতো কি একটা যেন পড়ছে, উপরে কোনো পাখি টাখির গা থেকে পড়ছে হয়তো। বলতে বলতেই আর একজনের মাথায়ও পড়লো। এরপর সবাই উঠে দাঁড়ালো, ওপর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি। একজন এইবার বলে উঠল, এই দেখ, কার একটা গামছা দেখা যাচ্ছে না, তাই তো? আমাদের গ্রামের নিতাইয়ের ডান পিঠে আর সাহসী বলে খুব নাম আছে। সে সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করলো। বেশ খানিকটা উপরে উঠে সে বলল, ওই দেখ, একজনে গাছের উপর শুয়ে আছে। সবাই বলল, কাছে গিয়ে দেখ। কাছে গিয়ে নিতাই চিৎকার করে বলল, তোমরা সবাই গাছে উঠে এসো, দেখো একজন মরা লোক রয়েছে। এই বলেই সে তরতর করে গাছ থেকে নেমে এলো। গ্রামের সবাই খুব ভয় পেয়ে গেল, ছুটলো গ্রামের দিকে। গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল, আর সমস্ত লোক জড়ো হয়ে গেল। সবাই মিলে ছুটলো কাটাখালির বিলের দিকে। গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চড়ল। একজন দেখে চেঁচিয়ে বলল, জন্মেজয়কে পাওয়া গেছে। সবাই হতচকিত। যাই হোক, এরপর অনেক চেষ্টার ফলে জন্মেজয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো। তখনও সে অচেতন হয়ে আছে। এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে। সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেজয়কে যেন এখানেই নিয়ে আসা হয়। সেই মতো সকলে জন্মেজয়কে নিয়ে এলো মন্দিরে। মন্দিরের চাতালে তাকে শুইয়ে দেওয়া হলো। বাবা আর সাধু মহারাজ তাকে ঘিরে বড় করে একটা গণ্ডি কাটলেন। সেই গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো। তারপর গ্রামবাসীদের জন্য আর একটা বড় গণ্ডি কাটা হলো। সবাইকে বলা হলো গণ্ডির বাইরে না বেরোতে। তার সাথে এটাও বলা হলো যে গণ্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে। এই শুনে সবাই ব্যাপারটা দেখবার জন্য গণ্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো। মহারাজ আর বাবা আমাকে তাদের নিয়ে শুরু করলেন প্রক্রিয়া। একটা হোমকুণ্ড জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন। নিজেদের শরীর বন্ধন করলেন, তারপর মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন জন্মেজয়ের দেহে। অল্প কিছুক্ষণের মধ্যে ধেয়ে এলো এক বিশাল ঝড়। গাছের ডাল মরমর করে ভাঙতে ভাঙতে ঝড়টা এলো। সে কি দাপট! আর উথাল পাথাল ঝড় সমানে বয়ে যাচ্ছে, সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে। একটা কুকুর ওই দেখে কেউ কেউ করে ছুটে পালালো। গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে, আর এদিকে জন্মেজয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে। হঠাৎ শুরু হলো একটা মেয়েলি কণ্ঠে চিৎকার, আমি তোদের কি ক্ষতি করেছি যে তোরা আমার কাছ থেকে ওকে ছিনিয়ে আনলি? মহারাজ জিজ্ঞাসা করলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে, গণ্ডির বাইরে আছড়ে পড়লো। এইসব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়েই কেঁদে ফেললো। বাবা শান্ত হয়ে বললেন, তুমি কে মা? আমি ওর বউ। মনে নেই গত বছর 3 দিনের জ্বরে আমি চলে গেলাম? ও তো ভালোই আছে, আর একটা বিয়ে করার মতলব ভাবছে। আমি ওকে খুব ভালোবাসি, তাই তো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তোমরা আমার ঘর ভেঙে দিলে, আমিও তোমার ঘর ভেঙে দেব। বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন খসে পড়ল। বাবা আর মহারাজ হোম যজ্ঞ আরো বাড়িয়ে দিলেন, জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে যাবার পর ঝড় আস্তে আস্তে স্তিমিত হয়ে এলো। বাবা বললেন, আমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করে দিই, তাহলে তুমি ওকে ছেড়ে দেবে? বাতাস থেকে কণ্ঠ ভেসে এলো, ছাড়তে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই আর বিয়ে করতে দেব না। বাবা বললেন, ঠিক আছে, ও আর বিয়ে করবে না, তাহলে তুমি রাজি তো? মেইলি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো। বলল, হ্যাঁ, কিন্তু আমার কথা যদি অমান্য করে? বাবা বললেন, না, সেটা ও করবে না, সে দায়িত্ব আমার। এবার তুমি মুক্তি নাও আর ওকেও বাঁচতে দাও। আমি এখন মুক্তি নেব না,
তবে এখনকার মতো ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আমার কথার অন্যতা হয় তবে তোমরা দুজনেই কিন্তু এর ফল ভোগ করবে। বাবা বললেন, পেতলের জল ভর্তি ঘড়াটা তো দেখতে পাচ্ছ, ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ। জল ভর্তি ঘড়া একবার শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল, আর একটা ঝড় বয়ে কোথায় যেন মিলিয়ে গেল। জন্মেজয় এবার আস্তে আস্তে উঠে বসল। এক গ্লাস দুধ আগে থেকেই রাখা ছিল, সেটা খেয়ে সে বলল সে কিছুই জানে না, শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত। বাবা তাকে সব খুলে বললেন আর একটা তাবিজ দিলেন, আর পই পই করে বলে দিলেন বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসলো জন্মেজয়। বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনের এক ছোবলেই খতম। আর আমার বাবাও সেই রাতে মারা গেলেন। গ্রামের মন্দির থেকে পূজা সেরে বাড়ি ফিরে আসছিলেন, রাস্তায় পড়েছিল দেহটা, ঘাড়টা কে যেন ভেঙে দিয়েছে। এই বলে গাঁজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গাতান্ত্রিক।